জাবালিয়া নামক অঞ্চলে রেহানা তার ছেলে ইমরানকে নিয়ে বসবাস করত। রেহানার স্বামী মস্ত বড় পুলিশ অফিসার ছিল। সে শহরে এক গুন্ডার হাতে নিহত হয়। স্বামীর মৃত্যুর পর রেহানা অন্যের বাড়িতে কাজ করে ছেলেকে মানুষ করতে থাকে। একদিন তাদের এক প্রতিবেশী রেহানাকে মুরগির মাংসের তরকারি দিয়ে যায়, আর রেহানা নিজের ছেলেকে তা খেতে দেয়। খা বাবা, তৃপ্তি করে খা। তোর বাবা যখন বেঁচে ছিল তখন তো রোজই মুরগি নিয়ে আসতো। কখনো আমরা অভাব বুঝতে পারিনি, কিন্তু তোর বাবা চলে যাওয়ার পর থেকে তো মাছ মাংস কোনো কিছুই কিনতে পারি না। যতক্ষণে মানুষ একটু দিয়ে যায় ততক্ষণেই খেতে পারি। তুমি কোনো চিন্তা করো না মা, এখন আমরা রোজ মুরগি খেতে পারছি না তো কি হয়েছে? যখন আমি বড় হয়ে আর্মিতে জয়েন করব তখন আমি রোজ তোমার জন্য মুরগির মাংস নিয়ে আসব, তারপর অনেক ফলমূল নিয়ে আসব। তোমার কোনো কিছুর অভাব থাকবে না মা, তুমি দেখো। না বাবা, তোকে আর্মির চাকরি করতে হবে না। এমনিতেই পুলিশের চাকরি করতে গিয়ে তোর বাবা মারা গেছেন। এখন যে তুই আমার একমাত্র বাচ্চার সম্বল রে বাবা, আমি কিছুতেই তোকে আর্মিতে জয়েন করতে দেব না। তুই কি চাস বাবা তোর বাবার সাথে যা হয়েছে তোর সাথেও তাই হোক? না মা, ইনশাল্লাহ আমার সাথে তেমন কিছু হবে না। তুমি আমাকে নিয়ে শুধু শুধু চিন্তা করছো। দেখবে একদিন আমি আর্মিতে চাকরি করব, সবাই আমাকে অনেক সম্মান করবে, আর তোমাকে বলবে সৈনিকের মা। তখন দেখবে আমার জন্য তোমার খুব গর্ব হবে মা। তাছাড়া দেশের জন্য শহীদ হওয়া তো খারাপ কিছু না মা, গর্বের বিষয়। তাছাড়া আর্মিতে জয়েন হলেই যে শহীদ হতে হয় এমনটাও তো নয়। আমার মতো কত ছেলে আর্মিতে চাকরি করছে, সবাই তো আর মারা যাচ্ছে না। ও মা, বলো না, আমাকে তুমি আর্মিতে জয়েন করতে দেবে? বাবারে, তুই এখনো অনেক ছোট, তাই হয়তো ঠিকমতো বুঝতে পারছিস না। ঠিকমতো পড়াশোনা কর, বড় হ, তারপর না হয় দেখা যাবে। রেহানা তার ছেলেকে নিয়ে সবসময় ভয়ে থাকতো। এদিকে ইমরান তার কথাতে অটুট রইল। সে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকলো। ইমরান সবসময় তার ক্লাসে ফার্স্ট হতো, এমনকি খেলাধুলাতেও সে বেশ ভালো ছিল। ভাই ইমরান, তোমার মাঝে অনেক ট্যালেন্ট আছে ভাই। তুমি বড় হলে অনেক ভালো জায়গায় চাকরি করতে পারবে ইনশাল্লাহ। আমাকে একটু পড়াশোনায় সাহায্য করো কিন্তু ভাই। হ্যাঁ ভাই, নিশ্চয়ই সাহায্য করব। তুমি যেটা বুঝতে পারবে না আমাকে বলো, আমি তোমাকে বুঝিয়ে দেব। আর হ্যাঁ, আমি বড় হয়ে আর্মিতে চাকরি করতে চাই। আমার বাবা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, তাই আমি চাই আর্মি হতে। যে কোনো বাহিনীতে চাকরি করা আমার জন্য খুবই গর্বের। আমারও অনেক শখ আর্মিতে জয়েন করব আর দেশের সেবা করব, কিন্তু তার জন্য আমাকে এখন থেকেই খুব ভালো করে পড়াশোনা করতে হবে। হ্যাঁ ভাই, তুমি ঠিক কথা বলেছ। পড়াশোনা করলে তবেই না সফলতা আসবে। কথা বলতে বলতে তো বাড়িতে চলে এলাম। চলো ভাই, আমাদের বাড়িতে চলো, একসাথে খাবার খেয়ে পড়তে বসবো। না না ভাই, আজ আমাদের বাড়িতে মেহমান আসবে, তাই আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। ইনশাল্লাহ অন্য কোনো দিন আসবো ভাই। ঠিক আছে। এভাবেই দিন কাটছিল। দেখতে দেখতে ইমরান বড় হয়ে যায়। 18 বছর বয়স হতে ইমরান আর রাফি আর্মিতে চাকরির জন্য পরীক্ষা দিতে যায়। আল্লাহর রহমতে তারা দুজনে সিলেক্ট হয়ে যায়। ইমরান তো খুশি মনে বাড়িতে চলে আসে। মা, আমার চাকরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন আর তোমাকে অন্যের বাড়িতে কাজ করতে হবে না। উল্টো আমি নিজেই তোমার জন্য বাড়িতে একটা কাজের লোক রেখে দেব। সে সব সময় তোমার দেখাশোনা করবে। আমি তোমার কোনো কষ্ট হতে দেব না, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, তুই তোর ইচ্ছা পূরণ করতে পেরেছিস, এতে আমি অনেক খুশি হয়েছি বাবা। আল্লাহ তোকে অনেক ভালো রাখুক। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। একদিন, মা, আজকে আমাকে যেতে হবে, তুমি নিজের খেয়াল রেখো। তুই সাবধানে থাকিস বাবা, নিজের খেয়াল রাখিস। বেশি বিপদ দেখলে চাকরি ছেড়ে দিয়ে চলে আসিস। তোর জীবনের থেকে বড় কিছু আমার কাছে আর কিছু নেই রে বাবা। আহা মা, তুমি যাওয়ার সময় এভাবে কান্নাকাটি কেন করছো? তুমি এভাবে কান্নাকাটি করলে কি আমার যেতে ভালো লাগবে বলো তো? এক্ষুনি চোখের পানি মুছে আগে একটু হাসো তো। আমি তোমার হাসি মুখ দেখেই বের হতে চাই। এরপর রেহানা চোখ মুছে মুচকি হাসে। তখনই ইমরানের ফোনে কল আসে। জি স্যার, আমরা এক্ষুনি যাচ্ছি। মা, আমাদের দেশে যুদ্ধ লেগেছে, আমি যাচ্ছি। তুমি আমার জন্য দোয়া করো যেন দেশবাসীকে রক্ষা করতে পারি, অত্যাচারীদের
শাস্তি দিতে পারি। ইনশাল্লাহ বাবা, আমার দোয়া সব সময় তোর সাথে আছে। এরপর মাকে বিদায় দিয়ে ইমরান রাফিকে নিয়ে আর্মিতে যোগ দিল। তারা যেদিন যোগ দিল সেদিনই ইসরায়েলি বাহিনীরা ফিলিস্তিনে হামলা চালাচ্ছিল। তারাও যুদ্ধ করতে শুরু করলো। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। টিভিতে খবর দেখে তো আমি আর বসে থাকতে পারছি না। ছেলেটা যে কি অবস্থায় আছে তা কে জানে। আমাদের দেশে তো ভালো কোনো যুদ্ধ প্রযুক্তিও নেই। ওর যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমি কি নিয়ে থাকবো? হে আল্লাহ, তুমি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি ওকে নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে আমরা মা ছেলে একদম নিরাপদে থাকবো। ওকে আর আমি এসব চাকরি করতেই দেব না। তখনই কেউ একজন দরজায় কড়া নাড়ে। আসসালামু আলাইকুম মা, আমি মাত্র একদিনের ছুটি নিয়ে এসেছি তোমাকে দেখার জন্য। এ সময় কাউকে ছুটি দেওয়া হচ্ছে না। আমি মিথ্যে কথা বলে ছুটি নিয়ে তোমার সাথে দেখা করতে এসেছি। তোমাকে যে একটু ফোন করব তারও কোনো উপায় নেই। কোথায় যে ফোনটা ফেলে এসেছি বুঝতে পারছি না। তুই এসেছিস বাবা, বেশ ভালো হয়েছে। তোকে আর আমি কোথাও যেতে দেব না। আজ থেকে তুই আমার সাথেই থাকবি। তোকে আর কোথাও যেতে হবে না। আমি তোর বাবার মতো তোকে হারাতে চাই না রে। না মা, তা হয় না। প্রথমত আমি একজন মুসলিম। চাকরির শুরুতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে নিজের জীবন দিয়ে হলেও মাতৃভূমিকে রক্ষা করব, আর সেটা আমাকে করতেই হবে মা। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসা যে অপরাধ আর কাপুরুষের লক্ষণ। ঠিক আছে বাবা, তোর যা ইচ্ছা হয় তুই তাই কর। আমি আর তোকে কিচ্ছু বলবো না। তুমি রাগ করে থেকো না মা। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তুমি রাগ করে থাকলে তো আমি জান্নাতে যেতে পারবো না। তাছাড়া আমি তো যুদ্ধ করেছি, তাই না? দেখো, আমি এখনো জীবিত আছি। ইনশাল্লাহ আমাদের যুদ্ধে কেউ হারাতে পারবে না। আমরা ইতোমধ্যেই অনেক ভালো যুদ্ধ কৌশল শিখে গেছি মা। তাছাড়া কোনো কারণে যদি আমি মরেও যাই তাহলে তো তুমি শহীদের মা হবে। এটা কি তোমার কাছে গর্বের নয় মা, বলো? ছেলের এমন প্রশ্নে রেহানার চোখে পানি চলে আসে। সে আর কোনো কথা বলে না। পরের দিন ইমরান তার মাকে বেশ কিছু টাকা দেয়। এখন তো দেশের অবস্থা ভালো না মা। শহরে ভয়াবহ যুদ্ধ চলছে। তুমি সাবধানে থেকো। আর এই টাকাগুলো রাখো। এখন জিনিসপত্রের দাম বেশ চড়া। কিছুদিন এই টাকাগুলো দিয়ে তুমি বাজার সদাই চালিয়ে নিও। এর মধ্যে আমি ফিরে আসব ইনশাআল্লাহ। আর এইবার ফিরলে তোমার হাতের গরুর মাংস আর চালের আটার রুটি খাবো। তোকে আজ যেতে দিতে ইচ্ছা করছে না রে, কিন্তু আমারও যে আর কোনো কিছু করার নেই। দেশ তোকে ডাকছে। সাবধানে যাস বাবা। এরপর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ইমরান সেখান থেকে চলে যায়। গিয়েই তাকে ইসরায়েলিদের সাথে যুদ্ধ করতে হয়। এমন সময় একটি গুলি এসে ইমরানের বুকে আঘাত হানে, আর সে ওখানেই মারা যায়। পরের দিন রাফি গাড়িতে করে ইমরানের কফিন তার বাড়িতে নিয়ে আসে। চোখের সামনে ছেলের মৃতদেহ দেখে রেহানা কাঁদতে থাকে। আমি তোকে বারবার বলেছিলাম বাবা, যাস না যাস না। তুই আমার কোনো কথাই শুনলি না। শেষমেশ দেশের জন্য তুই জীবনটা দিয়ে দিলি। আমার কথা একটা বারও ভাবলি না। এবার আমি কাকে নিয়ে থাকবো বলতো? আমি যে পৃথিবীতে একা হয়ে গেলাম রে। আর কেঁদো না চাচি, তোমার ছেলে তো শহীদ হয়েছে। পুরো পৃথিবীর মানুষের কাছে সে অমর হয়ে থাকবে, আর আল্লাহ তাআলাও তাকে সর্বোচ্চ সম্মান দিবে। দোয়া করো চাচি, আল্লাহ তাকে জান্নাত দান করুক, আমিন। জান্নাত? কিসের জান্নাত? হ্যাঁ, আমার ছেলে কোথাও যাবে না। আমার ইমরান আজকে আমার সাথে বসে গরুর মাংস আর রুটি খাবে। তোমরা ওকে ঘরে নিয়ে এসো। আমি রুটি আর গরুর মাংস বানাচ্ছি। আজকে আমরা শান্তি করে ওকে মাংস রুটি খাওয়াবো। নিয়ে এসো, নিয়ে এসো, আমার ছেলেকে ভেতরে নিয়ে এসো। রেহানা হাসতে হাসতে ঘরের ভেতরে গিয়ে রাফি বুঝতে পারে রেহানা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এদিকে ইমরানকে শহীদি মর্যাদায় দাফন করা হয়, আর ইমরানের মা রাস্তায় পাগলের মতো এদিকে ওদিকে ঘুরে বেড়াতে থাকে। একদিন তাদের এলাকায় ভয়ঙ্কর ড্রোন হামলা হয়, আর সেই ড্রোন হামলায় রেহানাও নিজের প্রাণ হারায়। এভাবেই একটি পরিবার দুনিয়া থেকে চিরবিদায় নেয়। আপু, আমার আর পড়াশোনা করতে ভালো লাগছে না। তোমার রান্না হলে আমাকে ডাক দিও, আমি খেলতে গেলাম। এই ভর দুপুরবেলা তোর কিসের খেলা শুনি? এই সময় কেউ বাইরে বের হয় নাকি? এখানে বসে থাক,
আর আমাকে কাজে সাহায্য কর। প্রতিদিন স্কুল থেকে এসে এত কাজ করতে হয়, আমার আর ভালো লাগে না। কোথায় বোনের সাথে একটু হাতে হাতে কাজ করে দিবি তা না, সুযোগ পেলে খেলতে চলে যাস তুই। আমি যখন তোমার মতো বড় হব তখন আমি কাজ করব, এখন আর আমাকে অত বকাবকি করো না তো। তোর বয়স এখন 14 বছর চলছে, আর তুই কিনা নিজেকে ছোট বলছিস? সব কিছুই তো বুঝিস তুই, শুধু কাজের বেলা তোর যত সব বাহানা। তাছাড়া আমি তো ছোট থেকে কাজ করছি, তাই তোকেও ছোট থেকে কাজ শিখতে হবে। কবে তুই বড় হবি সেই আশায় বসে থাকলে কি আর চলবে? ধুর বাবা, আর ভালোই লাগে না। মা বেঁচে থাকলে হয়তো আমাকে কখনোই এত কাজ করতে দিত না। তুমি খালি আমাকে কাজ করতে বলো। এখন কি আমার কাজ করার বয়স বলো তো? না না, এখন তো তোর খেলার বয়স, তাই না? মিলিকে দেখেছিস? তোরা তো দুজনেই একই বয়সী। মিলি কয়বার দিনে খেলতে বের হয় বলতো? ও সকালবেলা ওর মায়ের সাথে হাতে হাতে কাজ করে দেয়, আবার ওর ছোট ভাইকে কোলে নিয়ে ঘুরে বেড়ায়, যাতে ওর মা কাজ করতে পারে। যদি একটা দিন মিলি ওর ভাইকে দেখাশোনা না করে, তবে তো ওর মা ওকে ধুমধাম করে কটা বসিয়ে দেয়। ওর মা তো বেঁচে আছে, তাই না বল? তাহলে ওর মা ওকে কেন মারে বলতো? এই কাজ করার জন্যই মারে, বুঝতে পেরেছিস? মেয়েদের ছোট থেকেই কাজ শিখতে হয়। বড় বোনের কথায় রাদিয়া আর কিছুই বলে না, সে চুপচাপ তার বোনের কথা মতো কাজ করতে থাকে। রাদিয়া ও সাদিয়া দুই বোন তাদের বাবার সাথে ইসলামপুর মহল্লায় বাস করত। রাদিয়ার জন্মের সময় তার মা মারা যায়। তারপর থেকে আব্দুল্লাহ তার দুই মেয়েকে কোলে পিঠে করে মানুষ করে। রাদিয়ার বয়স এখন 14 বছর আর সাদিয়ার বয়স 18 বছর। তারা দুবোন পড়াশোনা করে এবং বাড়ির সমস্ত কাজ করে। একদিন আব্দুল্লাহ বাড়িতে এসে তার দুই মেয়েকে বললেন, মা রাদিয়া, সাদিয়া, কোথায় তোমরা? একটু এইদিকে আও তো। আসসালামু আলাইকুম আব্বু, আপনি আমাদের ডেকেছেন? মা, শোনো, তোমরা দুই বোন ভালো কইরা জামা কাপড় পইরা রেডি হইয়া আসো। কিন্তু কেন আব্বু? আজকে তো ঈদের দিন নয়, আবার কোনো বিশেষ দিনও নয়, তাহলে আমরা কেন ভালো জামা কাপড় পরবো? কারণ তোমাদের বিয়ের জন্যে আজকে ছেলেপক্ষ দেখতে আইব। যদি পছন্দ হয় তাইলে সামনের সপ্তাহে তোমাদের বিয়ে দিয়ে দিমু ইনশাল্লাহ। কিন্তু আব্বু, আমি আরেকটু পড়াশোনা করতে চাই। তুমি না হয় আমাকে এসএসসি পাশ করার পর বিয়ে দিও। না মা, ততদিনে তো ভালো পাত্র নাও পাইতে পারি। আর তাছাড়া এখন মেয়েদের বেশি বয়স হইয়া গেলে কেউ বিয়ে করতে চায় না। তোমরা তো ইসলামিক দিক থেকে বিয়ের জন্য উপযুক্ত, তাই তোমাদের বিয়ে দিয়া আমি একটু চিন্তামুক্ত হতে চাই। আব্দুল্লাহর এমন কথায় দুই বোন আর কোনো কিছুই বলে না। কিছুক্ষণ পর রেহানা আসে মেয়ে দেখতে। আব্দুল্লাহর দুই মেয়ে রেহানার জন্য খাবার নিয়ে আসে। মাশাআল্লাহ আব্দুল্লাহ ভাই, আপনার মেয়েরা তো দেখছি পরীর মতো সুন্দরী। আমার ছেলেদের সাথে বেশ মানাবে। এই বিয়েতে আমার কিন্তু কোনো আপত্তি নেই। আপনি কিছু মনে না করলে আগামী সপ্তাহে আমি আমার দুই ছেলের সাথে আপনার দুই মেয়ের বিয়ে দিতে চাই। আলহামদুলিল্লাহ, এ তো খুবই ভালো কথা। তবে বলতাছি কি বইন, বিয়ের আগে একবার আপনাদের ছেলেদের আমি দেখতে চাই। আরে বেয়াই, অত ভয় পাবেন না তো। আমার ছেলেরা বুড়ো নয়। ছোট ছেলের বয়স 18 বছর আর বড় ছেলের বয়স 21 বছর। আমি বাড়ি গিয়ে না হয় আপনাকে ছেলেদের ছবি পাঠিয়ে দেব। রেহানার এমন কথায় আব্দুল্লাহ আর না করে না। পরের সপ্তাহে রেহানা তার দুই ছেলের বিয়ে দিয়ে দেয় আর বৌমাদের নিয়ে বাড়িতে চলে আসে। সেখানে ছিল রেহানার মেয়ে রাইসা। ভাবি, আমি রাইসা, তোমাদের ননদ। ওমা, তোমরা দু বোন দেখছি একদম পরীর মতো সুন্দর। মাশাল্লাহ, তুমিও কিন্তু দেখতে ভারী মিষ্টি রাইসা। ও মা, তুমি আবার ওকে রাইসা করে বলছো কেন? ওকে আপু করে বলবে। ননদ বলে আমার মেয়েকে ভেসে আসা মেঘ মনে করো না। ও এই বাড়িরই মেয়ে, তাই সম্মান দিয়ে ওকে কথা বলবে। রেহানার এমন কথা শুনে তারা দুই বোন বেশ মন খারাপ করে, কিন্তু তাদের আর কোনো কিছুই বলার থাকে না। রেহানা প্রথম দু একদিন তার বৌমাদের সাথে ভালো ব্যবহার করলেও পরবর্তীতে বৌমাদের খুব অত্যাচার করত। বড় বৌমা, ছোট বৌমা, কোথায় তোমরা? কত বেলা হয়ে গেছে, অথচ তোমরা এখনো ঘরে বসে আছো। মা, আপু তো রান্নাবান্না সব কাজ শেষ করে ঘরে গেছে বিশ্রাম করতে, আর আমি ঘর ঝাড়ু দিয়ে কাপড়গুলো ধুয়ে দিয়েছি। আমাদের তো আর কোনো কাজ নেই মা। কাজ নেই মানে? বারান্দার গ্রিলগুলো কে পরিষ্কার করবে? আমার রুমের বাথরুম কে পরিষ্কার করবে শুনি? এতদিন হয়ে গেছে বাড়িতে এসেছো,
অথচ সবকিছু কি তোমাদের শিখিয়ে দিতে হবে? এইসব তো আমরা কালকেই করেছি। প্রতিদিন তো আর বাথরুম পরিষ্কার করতে হয় না মা। আপনি অযথাই আমাদের সাথে খারাপ আচরণ করছেন। একটু আগেই তো কাজ শেষ করে পড়তে বসলাম। ও বাবা, এ তো দেখছি ছোট মরিচের ঝাল বেশি। বড়টার তো পাত্তাই নেই, আর ছোটটা তো একদম মুখে মুখে তর্ক করা শুরু করে দিয়েছে। তোকে কে বলেছে পড়াশোনা করতে? হ্যাঁ, আপনি তো নিজেই বিয়ের আগে আমার বাবাকে বলেছিলেন যে আমাদের দুজনকে আপনি পড়াশোনা করাবেন। হ্যাঁ হ্যাঁ, আমার টাকা পড়েছে, নিজের টাকা খরচ করে পরের মেয়েদের লেখাপড়া করাবো। তোদের দু বোনকে আমি এখানে কি লেখাপড়া করার জন্য নিয়ে এসেছি নাকি? পড়াশোনা করলে বাড়ির কাজকর্ম কে করবে শুনি? শোনো ছোট বৌমা, মুখে মুখে তর্ক করা আমি একদম পছন্দ করি না। আরেকদিন মুখে মুখে তর্ক করলে ওই মুখ কিন্তু আমি ভেঙে দেব, এই বলে দিলাম। মা, এবারের মতো আপনি ক্ষমা করে দিন ওকে। ও আসলে ছোট মানুষ, তাই হয়তো ঠিকভাবে কথা বলতে পারেনি। তুমি ওর সাথে চিৎকার চেঁচামেচি করছো কেন? তুমি তো নিজেই ওর বাবাকে বলেছিলে বিয়ের পর ওকে পড়াশোনা করাবে। তাছাড়া অতটুকু একটা মেয়ে, কতই বা বয়স হয়েছে, ওকে দিয়ে এত কাজ করানো তো ঠিক হচ্ছে না। এটা তো লেখাপড়ার বয়স। ভাবির বয়স না হয় 18 বছর, সে সংসার করার জন্য উপযোগী, কিন্তু রাদিয়ার বয়স তো মাত্র 14 বছর। ও এই বয়সে আর কী বা করবে বলো তো? তাই আমি ওকে লেখাপড়া করতে বলেছি, আর কালকে ওকে স্কুলে ভর্তিও করিয়ে দিয়েছি। ও বাবা, বিয়ে করতে না করতেই তো দেখছি বউয়ের পক্ষ নেওয়া শুরু করে দিয়েছিস রে। বাবা, তুই কবে এত বড় হলি শুনি? এখন মাকে না জিজ্ঞেস করেই বউকে স্কুলে ভর্তি করে দিয়েছিস তুই? ঠিক আছে, যা ইচ্ছে হয় তাই কর, আমি আর কাউকে কোনো কিছুই বলবো না। এভাবেই দিন কাটছিল। কয়েক মাস পর রাইসার বিয়ে হয়ে যায়। একদিন রাইসা কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে আসে। কি হয়েছে মা, তুই এভাবে কান্না করছিস কেন রে? মা, আমাকে ওরা বাড়ি থেকে বের করে দিয়েছে। জানো মা, আমি সকালবেলা উঠে রান্না বান্না করি, বাসন মাজি, ঘর পরিষ্কার করি, কাপড় ধুই, তবু তারা আমার কোনো কাজ পছন্দ করে না, সারাক্ষণ কথা শোনায়। আর আজকে আমাকে তো বাড়ি থেকে বের করেই দিয়েছে, বলেছে বাপের বাড়ি থেকেই কাজ শিখে আসতে। রাইসার মুখে এমন কথা শুনে রেহানা মেয়ের শ্বশুর বাড়িতে যায়। আসসালামু আলাইকুম বোন, আপনি আমার অতটুকু একটা মেয়েকে এভাবে কেন তাড়িয়ে দিয়েছেন বলুন তো? মেয়েটাকে আমি কত ছোট বয়সে বিয়ে দিয়েছি, টুকটাক কাজের ভুল হতেই পারে, তাই বলে আপনি তাকে বের করে দেবেন? শুনুন, আপনার মেয়ে একদম অকর্মার ঢেকি, একটা কাজও ঠিকমতো করতে পারে না। একটু রান্না বান্না করতেই পুরো রান্নাঘর ময়লা করে রেখে দেয়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা কাজও সে করতে পারে না। আমি তাকে আর কতদিন শিখিয়ে পড়িয়ে নেব শুনি? তাই বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি, বলেছি কাজ শিখে তবেই আসতে। আপনার মেয়েকে বসে বসে খাওয়ানোর জন্য তো আমি তাকে বাড়ির বউ করে নিয়ে আসিনি, তাই না? রাইসার শাশুড়ির মুখে এমন কথা শুনে রেহানা অনুতপ্ত হয়। সে বুঝতে পারে সে তার বাড়ির দুই বাচ্চা বৌমার সাথে কি অত্যাচার করেছে। এরপর সে বাড়িতে ফিরে আসে। রাইসা, তোকে আর ও বাড়িতে যেতে হবে না, আমি কালকে তোকে স্কুলে ভর্তি করিয়ে দেব। তুই তোর ভাবিদের সাথে স্কুলে পড়াশোনা করবি, আর তাদের সাথে সংসারের সব কাজকর্ম শিখে নিবি। জীবনে চলতে গেলে সবকিছুরই প্রয়োজন আছে, তা আমি আজকে বুঝতে পেরেছি। শাশুড়ির এমন কথা শুনে রাদিয়া সাদিয়া দুজনেই ভীষণ খুশি হয়ে যায়, আর রাইসাও তার ভাবিদের সাথে মিলেমিশে থাকতে লাগে। এভাবেই আল্লাহ তাআলার রহমতে বাচ্চা বউদের সংসার খুশিতে ভরে যায়।